আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিতেছে কিন্তু ৪টা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। ১ নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে ফিল্ডিং খুব একটা ভালো হয় নাই। নেদারল্যান্ডস টিম ৭টা ২ নিয়েছে, ১টা ৩ নিয়েছে। যেখানে ম্যাক্সিমাম ২ আমার কাছে মনে হয়েছে যে ১ হতে পারত। ফিল্ডিং নিয়ে অনেক কাজ হয়েছে, ফিটনেস নিয়ে অনেক কাজ হয়েছে কিন্তু এই জায়গাটায় দৃশ্যমান উন্নতির জায়গাটা আসলে আমি দেখতে পাইনি। যদিও জাকের আলী অনেকের ক্যাচটা দুর্দান্ত ছিল, সেটা থেকে অনেক কিছু শেখারও আছে। অনফিল্ডের পর্দায় ভিডিও আসবে সেটা নিয়ে। কিন্তু সত্যি কথা বলতে যে ২ গুলো হয়েছে তার মধ্যে অনেকগুলো ২ ১ হতে পারত, ১ হওয়া উচিত ছিল। এই জায়গাটায় আমি আসলে একেবারে স্যাটিসফাইড না। নাম্বার ২ পয়েন্ট যেটা সেটা হচ্ছে লিটন কুমার দাস যেভাবে ব্যাটিং করেছেন, যে স্টাইলে ব্যাটিং করেছেন আমার কাছে পছন্দ হয়েছে। যদিও নেদারল্যান্ডসের বোলাররা খুব বেশি থ্রেট জেনারেট করতে পারেন নাই কিংবা লিটনকে খুব বেশি টাফ টাইম দিতে পারেন নাই, কিন্তু তারপরও আমি লিটনের যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ২টা জিনিস তার ব্যাটিংয়ে দেখতে পাই নাই যেগুলো তার বদ অভ্যাস। একটা হচ্ছে সুইপ করা, মানে একদম প্রি মেডিটেটেড ওয়েতে সুইপ করা, অফ স্ট্যাম্পের বাইরের বল টেনে লেগ সাইডে সুইপ করা। আরেকটা হচ্ছে স্টাম্পের বল সরে গিয়ে অফ সাইডে উঠিয়ে দিয়ে আসা বা অফ সাইডে কাট করতে গিয়ে বোল্ড হওয়া। এটার পরিবর্তে যে বিষয়টা দেখতে পেয়েছি, লিটন সামনে খেলার চেষ্টা করেছেন। মিড উইকেট দিয়ে একটা সুন্দর শট তিনি খেলেছেন, এক্সট্রা কাভার দিয়ে একটা খুব সুন্দর শট তিনি খেলেছেন, স্ট্রেট তিনি একটা ৬ মেরেছেন দেখতে পেয়েছি। এবং যে সুইপটা করেছেন সেই সুইপটা এমন না যে প্রিমেডিটেটেড স্কোয়ার লেগের দিকে করেছেন, সুইপটা করেছেন তিনি মিড উইকেটের দিকে এবং সুইপটা যখন করেছেন তখন তার ফ্রন্ট লেগটা ক্লিয়ার করা অবস্থায় ছিল। সো লিটনকে অনেক বেশি সতর্ক দেখা গেছে, অনেক বেশি স্টেবল দেখা গেছে। যে স্টেবল থাকাটা লিটনের ব্যাটিং আসলে আমরা খুব একটা দেখতে পাইনি বিগত বছরগুলোতে। আমি সবসময় একটা কথা বলি যে ম্যানুফ্যাকচার্ড শটের চাইতে লিটন যদি প্রপার ক্রিকেটিং শটস খেলেন সেটা অনেক বেশি মাত্রায় দেখতে ভালো লাগে এবং তার জন্য অনেক বেশি মাত্রায় বেনিফিশিয়াল। আজকে লিটনকে স্ট্রেট শট খেলতে দেখা গেছে অনেক, মানে সামনের জোনটা, উইকেটের সামনের জোনটা অনেক বেশি মাত্রায় ব্যবহার করতে তিনি চেয়েছেন। দিস ইজ গুড, কিন্তু এখানে একটা বিষয় বলতে হবে যে নেদারল্যান্ডসের বোলাররা আসলে খুব বেশি থ্রেটও জেনারেট করতে পারেন নাই। মানে স্পিনার যে ছিলেন আরিয়ান দত্ত, তিনিও আজকে খুব বেশি থ্রেট জেনারেট করতে পারেন নাই। প্রিঙ্গল ছিলেন, তার বোলিং ওই রকম থ্রেট নাই। লম্বা লেফট আর্ম অর্থোডক্স স্পিনার যিনি, তিনিও খুব বেশি ভালো থ্রেট জেনারেট করা কিংবা কমপ্লিকেটেড বোলিং করা যেগুলো আসলে আফগানিস্তান বা শ্রীলঙ্কান স্পিনাররা আপনাকে করবেন ওই রকম বোলিং করতে পারেন নাই। কিন্তু যে অ্যাপ্রোচে লিটন ব্যাটিং করেছেন আমার কাছে মনে হয়েছে যে এই অ্যাপ্রোচটা খুব ভালো ছিল, যে রাদার দ্যান ম্যানুফ্যাকচার্ড শটস প্রপার ক্রিকেটিং শটস খেলা, এটাই লিটনের ব্যাটিংয়ের অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা। কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যখন আসলে আরও কমপ্লিকেটেড বোলিং আসে, প্রপার ক্রিকেটিং শটস খেলে রান করতে পারেন না, তখনই তিনি ম্যানুফ্যাকচার শটগুলো করতে যান। এটা আসলে কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে আরও বেটার ওয়েতে বোঝা যাবে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। নাম্বার ৩ যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশ প্ল্যান অনুযায়ী বোলিং করেছে। বোলিংটা আমার কাছে বোলিংয়ের এক্সিকিউশনের চাইতে বাংলাদেশের পরিকল্পনার জায়গাটা বাংলাদেশ ঠিক ছিল এবং পরিকল্পনার এক্সিকিউশনটা বাংলাদেশ ভালো মতো করেছে সেটা বলবো। আজকে ম্যাচ শুরুর আগে আমরা একটা অ্যানালাইসিস করছিলাম যে ম্যাক্স ওদাউট তিনি অফসাইডে হাত থ্রো করার একটা ব্যাপার তার মধ্যে আছে। আমরা বেশ কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম যে হাত থ্রো করছেন। আজকে তাসকিন তাকে যে বলতে আউট করেছেন, কাভারে ক্যাচ দিয়েছেন, হাত থ্রো করেই ক্যাচটা দিয়েছেন। সো এই জায়গাটায় হোমওয়ার্কটা বাংলাদেশের পরিপূর্ণ ছিল। বিক্রমজিৎ সিং শর্ট অফ লেন্থের বলগুলোর এগেনস্টে দুর্বল, শর্ট অফ লেন্থের বলগুলোর এগেনস্টে আউট হওয়ার পসিবিলিটি অনেক বেশি। শরীফুলকে আজকে দেখা গেছে যে তাকে বেশ কিছু শর্ট অফ দ্য লেন্থ বল করেছেন এবং ডিসিভ করেছেন, হি ওয়াজ হ্যাভিং আ টাফ টাইম। এরপরে তাসকিন কিন্তু তাকে একটা শর্ট অফ লেন্থের বলে আউট করেছেন। সো এই জায়গাটা বাংলাদেশের প্ল্যানের এক্সিকিউশন ভালো ছিল। স্কট এডওয়ার্ডস, যিনি আমরা ম্যাচের আগে দেখেছিলাম সুইপ, রিভার্স সুইপ, বিহাইন্ড দ্য স্কোয়ার শট খেলতে অনেক বেশি মাত্রায় পছন্দ করেন, আজকে তাকে জাকের আলী যে ক্যাচটা নিয়েছেন সেটার ক্ষেত্রে আলাদা করে বলতে হবে যে জাকের যে ক্যাচটা যখন নিয়েছেন খেয়াল করে দেখবেন তার অ্যান্টিসিপেশন পয়েন্টটা, অ্যান্টিসিপেশন যখন করছেন অনেক আগে থাকতে জাম্পটা তিনি করেছেন এবং রানিংটা অনেক আগে শুরু করেছেন স্কোয়ার লেগের দিকে, বিহাইন্ড দ্য স্কোয়ারের দিকে, কারণ জানতেন যে তার শটটা ওই দিকেই যাবে। অ্যান্টিসিপেশন এবং হোমওয়ার্ক দুইটা বেশ ভালো হয়েছে। আবারও বলবো যে জাকেরের ক্যাচটা, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটার এবং একজন একটু নিচের দিকের ক্রিকেটারের মধ্যে পার্থক্য করে এখানে সেটা হচ্ছে অনেক আগে থেকেই অ্যান্টিসিপেট করে জাম্পটা করেছেন জাকের আলী অনেক আগে থেকে, যেটা একটা অনেক বড় দেখার বিষয় ছিল। সাইফ হাসানের ইনক্লুশন সেটা আরেকটা পয়েন্ট যেটা নিয়ে কথা বলতে চাই। একটা বোলিং অপশন অবশ্যই বেড়েছে, দিস ইজ গুড। আপনার বাংলাদেশে আমার কাছে মনে হয় যে আপনি ব্যাট হাতে রান যতই করেন না কেন
আপনাকে বোলিং দিয়ে জিততে হবে দিন শেষে। বাংলাদেশকে ম্যাচ জিততে গেলে বোলিং দিয়ে জিততে হবে। ওয়েদার অপোনেন্টকে খুব কম রানে বেঁধে ফেলতে হবে, 140-50-এর মধ্যে বেঁধে ফেলতে হবে। আদারওয়াইজ আপনি আগে ব্যাটিং করে 155-60 করলেও আপনাকে ম্যাচ বোলিং দিয়ে বের করতে হবে। সো আরেকটা বোলিং অপশন, সেটা কিন্তু বোঝা গেল যে ওকে বাংলাদেশের আরেকটা বোলিং অপশন আছে যাকে দিয়ে আপনি আসলে 2টা ওভার অন্তত কাজ করাতে পারবেন। সো সব কিছু মিলিয়ে এই 4টা-5টা পয়েন্ট আমার কাছে মনে হয়েছে এই ম্যাচ থেকে নেয়ার মতো, যেখানে অবশ্যই উন্নতির জায়গা যদি বলি ফিল্ডিংটা আমার কাছে একেবারেই পছন্দ হয়নি। ফিল্ডিংটা আমার কাছে খুব খারাপ মনে হয়েছে। ফিল্ডিংটা বেটার হলে হয়তোবা নেদারল্যান্ডসকে আরও কম রানে অল আউট করা পসিবল হতো। সো দ্যাটস ইট। ম্যাচটা আশা করছি সবাই উপভোগ করেছেন। বাংলাদেশের ব্যাটিংটাও ভালো হয়েছে, ব্যাটিংয়ের অ্যাপ্রোচটা বেশ ভালো ছিল। যদিও আবারও বলবো যে নেদারল্যান্ডস খুব বেশি টাফ ফাইট দিতে পারে নাই, কিন্তু বাংলাদেশের ব্যাটিংয়ের অ্যাপ্রোচটা ভালো ছিল। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।